নামজারি আবেদন করার পরে নামজারি বাতিল হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, নামজারি যেভাবে আবেদন করতে হয় সেম পদ্ধতি মেনটেন করে বা সঠিকভাবে নামজারির জন্য আবেদন করছেন, এরপরও আপনার নামজারি বাতিল হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন যে হয়তো আপনার আবেদন প্রক্রিয়াটা সঠিক নয়, অথচ আপনার নামজারি আবেদন প্রক্রিয়া সঠিক, এরপরও কি কারণে নামজারি আবেদন বাতিল হচ্ছে সেটা আপনি অনুধাবন করতে পারছেন না। হয়তো ধরে নিয়েছেন যে এসিল্যান্ড মহোদয়ের অসহযোগিতার কারণে বা এসিল্যান্ড সাহেব নিজে হয়তো আপনার কাছ থেকে বাড়তি টাকা নিতে চাই, এটাকে কৌশল হিসেবে ব্যবহার করেই আপনার নামজারি আবেদন বাতিল করছে, যেন আপনি বাড়তি টাকা প্রদান করার মাধ্যমে ওই জমি নামজারি করতে চান। আসলে বিষয়টি কিন্তু অনেক সময় এরকম হয় না। অনেক সময় আছে যে আপনার নামজারি আবেদন সঠিক হওয়ার পরও বেশ কিছু কারণ থাকে, যে কারণগুলোই বা যে কারণেই মূলত আপনার নামজারি আবেদন বাতিল করে দেওয়া হয়। তার ভিতরে 11টি এরকম কারণ আছে, যে কারণগুলো যদি আপনার নামজারি আবেদন সঠিকভাবে করার পরও আপনার সাথে থাকে, তাহলে আপনার জমি আপনি কখনো নামজারি করে নিতে পারবেন না। অবশ্যই মনে রাখবেন যে নামজারি আবেদন সঠিকভাবে করে নিতে হলে যদি এ ধরনের কোনো সমস্যা আপনার সাথে থাকে বা আপনি নামজারি আবেদন করার পূর্বে যদি এ ধরনের সমস্যার ভিতরে থাকেন, সেক্ষেত্রে এই সমস্যাগুলো সমাধান করে নিতে হবে। নতুবা আপনি সঠিকভাবে নামজারি আবেদন করলেও আপনার নামজারি আবেদন কখনো মঞ্জুর হবে না বা কখনো আপনার জমি নামজারি করে দেওয়া হবে না। 1 নম্বরে যে সমস্যার কারণে নামজারি আবেদন বাতিল হয়ে যায় সেটা হচ্ছে ওই জমি পূর্বে যদি কেউ নামজারি করে থাকে। আপনি মূলত যে জমি নামজারির জন্য আবেদন করছেন বা যে দাগ নাম্বারে নামজারির জন্য আবেদন করেছেন, সেই জমি যদি পূর্বে অন্য কেউ ক্রয় করে থাকে বা অন্য কোনো জায়গায় সেই জমি কেউ ক্রয় করেছে বা অন্য কোথাও ক্রয় করার মাধ্যমে যে জমি আপনি ক্রয় করেছেন এর ভিতরে হয়তো রেফারেন্স দেওয়া ছিল, বা এখান থেকে আমরা যেটা এলাকা বা আপনার গ্রামাঞ্চলে যে কথাটা আমরা বলি দিগর দেওয়া, অর্থাৎ দিগর দিয়ে যদি কেউ ওই জমিটা রেজিস্ট্রেশন করে থাকে, তাহলে দেখা যাবে যে উনি যখন প্রথম দলিল নামজারির জন্য আবেদন করেছিলেন, ওনার ওই দলিল অনুযায়ী ওনাকে নামজারি দেওয়া হয়েছিল, তখন আপনি যে জমিটা আবার ক্রয় করছেন এই জমির ভিতরে দিগর থাকার কারণে এই জমি সহ উনি নামজারি পেয়েছেন। এখন আপনি নামজারির জন্য আবেদন করার পর আপনার নামজারি আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে এই কারণে, অর্থাৎ আপনি যে জমি নামজারির জন্য আবেদন করেছেন সেই জমি পূর্বে অন্য আরেকজন ব্যক্তি নামজারি করে নিয়েছে। সাধারণত ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি বা এজমালি সম্পত্তিতে এই সমস্যাটা হয়ে থাকে। এজন্য জমি ক্রয়ের পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে বা বিভিন্ন ভূমি অফিসগুলোতে যোগাযোগ করার মাধ্যমে অবশ্যই আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে এই জমিটা পূর্বে কেউ ক্রয় করেছে কিনা, আর যদি ক্রয় নাও করে থাকে তাহলে এই জমি থেকে কোনো ধরনের নামজারি হয়েছে কিনা। অর্থাৎ যার থেকে আপনি জমি ক্রয় করছেন তার অংশ ওখানে যতটুকু আছে সেই পরিমাণ জমি যদি আপনি ক্রয় করেন, তাহলে আপনার নামজারি আবেদন কখনো বাতিল হবে না। দ্বিতীয় যে সমস্যার কারণে নামজারি আবেদন বাতিল হয়ে যায় সেটা হচ্ছে অংশের চেয়ে যদি বেশি কেউ বিক্রয় করে। অনেক সময় দেখা যায় যে উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি অনেক ব্যক্তি তিনি যতটুকু অংশ অনুযায়ী মালিকানা লাভ করছে তার থেকে বেশি পরিমাণে উনি বিক্রয় করে দিয়েছে। যদি এরকম হয়ে থাকে, অর্থাৎ অংশের থেকে যদি বেশি পরিমাণ বিক্রয় করে দেয়, তাহলে ওনার লিগাল যে অংশ বা ওনার যতটুকু সঠিক অংশ বা ওনার হিস্সা অনুযায়ী যতটুকু প্রাপ্য, সেই হিস্সা অনুযায়ী প্রাপ্য অংশটুকু আপনি নামজারি করে নিতে পারবেন, কিন্তু বাড়তি যে পরিমাণটা উনি বিক্রয় করেছেন সেটা আপনি নামজারি করে নিতে সক্ষম হবেন না। তৃতীয় যে কারণে বা তৃতীয় যে সমস্যার কারণে নামজারি আবেদন বাতিল হয়ে যায় সেটা হচ্ছে এজমালি সম্পত্তি। বর্তমানে এজমালি সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তিতে এককভাবে নামজারি করে নেওয়ার আর কোনো সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি এককভাবে তার অংশ অনুযায়ী নামজারি করে নিতে চায়, তাহলে মনে রাখবেন যে ওনার নামজারি আবেদন কখনো অ্যালাউ করা হবে না, কখনো অ্যাকসেপ্ট করা হবে না। সাথে সাথে উনি নামজারি আবেদন করার পর পরে ওনার নামজারি আবেদন বাতিল করে দেওয়া হবে। একটাই কারণ, বর্তমান সরকার নিয়ম চালু করেছে, কোনোভাবে উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি কোনো ব্যক্তি এককভাবে চাইলেই উনি নামজারি করে নিতে পারবে না। তবে সকল ওয়ারিশেরা মিলিতভাবে যদি যৌথভাবে নামজারি আবেদন করে নিতে চায়, তাহলে যৌথ খতিয়ান সৃষ্টি করার মাধ্যমে ওই ব্যক্তিরা কয়েকজন মিলে তারা ওই সম্পত্তি নামজারি করে নিতে সক্ষম হবে। তবে এককভাবে কোনো সম্পত্তি বা তার অংশটা আলাদাভাবে বের করে নিয়ে নামজারি করার কোনো সুযোগ আর নাই। চতুর্থ পর্যায়ে সরকারের কোনো খাস জমি যদি থাকে, আপনি যে জমিটা ক্রয় করেছেন বা যে জমি নামজারির জন্য আপনি আবেদন করছেন সেই জমির ভিতরে যদি সরকারি কোনো খাস জমি থাকে, সেক্ষেত্রেও আপনাকে নামজারি দেওয়া হবে না, কেননা সরকারি খাস জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনি নামজারির জন্য আবেদন করছেন, কিন্তু যে দাগের জমি নামজারির জন্য আবেদন করছেন তার ভিতরে সরকারি খাস জমি আছে, এমন হলে মনে রাখবেন যে আপনার নামজারি আবেদন বাতিল করে দেওয়া হবে। পঞ্চম পর্যায়ে দাগ নাম্বারের ভুল। অনেক সময় দলিল তৈরি হয়, দলিল সঠিকভাবে তৈরি হয়েছে, রেজিস্ট্রেশনও হয়ে গেছে, আপনি মনে করছেন যে দাগ নাম্বার বা যে জমি আপনি ক্রয় করছেন সেই জমির দাগ নাম্বারে আপনি সঠিকভাবে দলিলে
উল্লেখ করার মাধ্যমে দলিলটা তৈরি করেছেন বা রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছেন। কিন্তু দেখা যায় যে অনেক সময় কাঙ্ক্ষিত দাগ নাম্বারটা ওঠে না, ভুল করে অন্য কোনো দাগ নাম্বার সেখানে উঠে যায়। যদি এরকম হয় তাহলে আপনি যে দাগ নাম্বারে নামজারির জন্য আবেদন করেছেন সেই দাগের নামজারি আপনি পাবেন না, বরং দলিলে যে দাগ নাম্বার উঠেছে সেই দাগ নাম্বারে নামজারি হবে। ষষ্ঠ পর্যায়ে সৌহদ্দিতে ভুল। যদি আপনার দলিলে সৌহদ্দিতে ভুল থাকে তাহলে মনে রাখবেন যে এসএলআর মহোদয় আপনার জমি নামজারি দিবে না, কেননা সৌহদ্দি দলিলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই সৌহদ্দিতে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই পূর্ব থেকে ভুল সংশোধন করে নিয়ে তারপর নামজারির জন্য আবেদন করতে হবে, নতুবা আপনার নামজারি আবেদন রিজেক্ট হয়ে যাবে। সপ্তম পর্যায়ে মালিকানার ধারাবাহিক বিবরণীতে যদি ভুল থাকে। সাধারণত দলিলে বা মালিকানার বিগত 25 বছরের ধারাবাহিক বিবরণী উল্লেখ করতে হয়। যদি আপনার দলিলে মালিকানার এই ধারাবাহিক বিবরণীতে ভুল থাকে তাহলেও আপনার দলিলের নামজারি রিজেক্ট হয়ে যাবে, আপনার নামজারি দেওয়া হবে না। অনেক সময় খতিয়ান নাম্বারে ভুল থাকে, অর্থাৎ বিগত যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা উল্লেখ করার সময় যদি আপনার খতিয়ান নাম্বারে ভুল থাকে বা আপনার যদি মৌজা বা জমি শ্রেণীতে যদি ভুল থাকে তাহলে আপনার নামজারি আবেদন রিজেক্ট হয়ে যাবে, নামজারি দেওয়া হবে না। অষ্টম পর্যায়ে সরকারের অ্যাকোয়ার করা যদি জমি, অর্থাৎ সরকার অ্যাকোয়ার করেছিল বা পূর্বে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ওই সম্পত্তি অ্যাকোয়ার করেছিল, এখন ওই সম্পত্তি পরবর্তীতে যখন প্রকল্প শেষ হয়ে গেছে যাদের কাছ থেকে অ্যাকোয়ার করা হয়েছিল তারা আবার জমিটা দখল করে রেখেছে এবং মনে করছে যে জমি এখন তার হয়ে গেছে, উনি যদি জমিটা বিক্রয় করে দেয় তাহলে মনে রাখবেন যে পরবর্তীতে যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে তিনি ওই দলিল কোনোভাবেই নামজারি করে নিতে সক্ষম হবে না, কেননা সরকারি অ্যাকোয়ারভুক্ত জমি এখনও ভূমি মালিকদেরকে পরবর্তীতে আবার রিটার্ন দেওয়ার মতন কোনো আইন এখনও চালু করা হয়নি। তাই সরকারি কোনো জমি যদি অ্যাকোয়ার হয়ে থাকে পূর্বে, সেই জমি এখন কিন্তু কোনোভাবেই যদি ওই ব্যক্তি বিক্রয় করে দিয়ে থাকে তাহলে আর ওটা নামজারি হবে না। নবম পর্যায়ে মামলা চলমান। যদি কোনো জমিতে মামলা চলমান থাকে এবং দেখা যায় যদি নামজারি দেওয়া হয় সেক্ষেত্রে মামলা চলমান অবস্থায় বিঘ্নতার সৃষ্টি হবে বা সত্যগত সমস্যার সৃষ্টি হবে। এমন যদি হয়ে থাকে তাহলে এসএলআর মহোদয় কখনো ওই জমির নামজারি প্রদান করবেন না, অর্থাৎ মামলা চলমান অবস্থায় যদি নামজারির জন্য আবেদন করা হয় তাহলে ওই জমির নামজারি আবেদন বাতিল করে দেওয়া হবে। দশম পর্যায়ে সরকারি বিভিন্ন সংস্থার জমি। সাধারণত পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে রেল অধিদপ্তর, সড়ক ও জনপদ অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি যে সংস্থাগুলো রয়েছে, সরকারি কোনো সংস্থার জমি যদি কেউ বিক্রয় করে এবং সেই জমি যিনি ক্রয় করেছেন তিনি যদি নামজারির জন্য ওই দলিল অনুযায়ী আবেদন করে তাহলে মনে রাখবেন যে ওনার নামজারি আবেদন রিজেক্ট করে দেওয়া হবে, ওনার নামজারি আবেদন অ্যাকসেপ্ট করা হবে না। 11 নম্বরে জাল দলিল। সাধারণত অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা জালভাবে দলিল তৈরি করার মাধ্যমে বা বিভিন্নভাবে জমির প্রকৃত মালিককে অনেক সময় তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বা তার জায়গায় অন্য আরেকজন ব্যক্তিকে জমির মালিক সাজিয়ে প্রতারণার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা জমি দলিল তৈরি করে থাকে। এখন এই দলিল যদি নামজারির জন্য আবেদন করা হয় তাহলে কিন্তু এখন এই নামজারি আর পাওয়া যাবে না, কেননা বর্তমান অত্যন্ত স্বচ্ছতার যুগ। এখন কোনোভাবেই কোনো ব্যক্তি এভাবে জাল দলিলের মাধ্যমে যদি জমি নামজারির জন্য আবেদন করে তাহলে মনে রাখবেন তার নামজারি আবেদন রিজেক্ট হয়ে যাবে, তার নামজারি আবেদন বাতিল করে দেওয়া হবে। এছাড়া বিভিন্ন সময় দেখা যায় যে অনেক সময় দলিলে যদি কাটছাট করা হয় বা দলিল ঘষা মাজা করা হয়েছে এটা যদি এসএলআর মহোদয় বুঝতে পারে তাহলে ওই দলিলের নামজারি আবেদন উনি অ্যাকসেপ্ট করেন না, ওই দলিল নামজারি আবেদন রিজেক্ট করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যিনি বিক্রেতা তার যে স্বাক্ষরটা এক দলিলের এক পৃষ্ঠাতে একরকম স্বাক্ষর, অন্য পৃষ্ঠাতে আরেক রকম স্বাক্ষর, এ ধরনের যদি স্বাক্ষরের দিক থেকে বা স্বাক্ষরের ভিতরে যদি ম্যাচ না হয় বা স্বাক্ষর যদি ভিন্নতা দেখা দেয় সেক্ষেত্রে মনে রাখবেন যে এসএলআর মহোদয় নামজারি দিবেন না। বর্তমান যেহেতু স্বচ্ছতার যুগ এবং এখানে কোনো ধরনের কোনো অস্বচ্ছতার মাধ্যমে জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে জমি নামজারি করে নিয়ে কোনো প্রকৃত মালিককে ঠকানোর আর কোনো সুযোগ নাই, যার কারণে এখন থেকে জমির মালিকানা যেমন লাভ করতে হলে সঠিক এবং স্বচ্ছতার মাধ্যমে লাভ করতে হবে, ঠিক তেমনইভাবে জমি নামজারি করার ক্ষেত্রে এসএলআর মহোদয় যাচাই বাছাই করে যখন উনি নিশ্চিত হতে পারেন যে দলিলটা সঠিক তখনই কেবল উনি নামজারি আবেদন অ্যাকসেপ্ট করেন বা নামজারি আবেদন অ্যালাউ করেন।